निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। श्रीगुरुभ्यो नमः। আমরা গত পাঠে আহ, শব্দের নিরূপণ দেখেছি। শব্দ কাকে বলে? তো বলা হলো শব্দ 24টি গুণের মধ্যে একটি গুণ, এবং সেই গুণের আশ্রয় কি, সেই গুণ কোথায় থাকে? সেই গুণ থাকে আকাশে। এবং সে কেমন? শ্রোত্রগ্রাহ্য গুণাহ শব্দঃ। শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা যার গ্রহণ করা যায় সেই যে গুণ, 24টি গুণের মধ্যে একটি গুণ, তাকে বলা হয় শব্দঃ। আকাশ মাত্র বৃত্তিঃ, সে আকাশেই থাকে। এবং তৎ বিবিধ ধ্বন্যাত্মক বর্ণাত্মকশ্চেতি, সে সাধারণ একটি ধ্বনির মতো হয় বা বর্ণের মতো হতে পারে। যেমন আহ, যখন আমি কোনো একটি বাদ্যযন্ত্র বাজাই, তখন যে ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ। আর এই যে কথা বলছি, এখানে 50 অক্ষরের যে বর্ণমালা, এর বিভিন্ন রকম যে পারমুটেশন কম্বিনেশন করে পদ, বাক্য ইত্যাদি যে বলা হচ্ছে, একে বলা হচ্ছে আহ বর্ণাত্মক শব্দ। তো দুই রকম তাহলে শব্দ হলো, ধ্বন্যাত্মকা অ্যান্ড বর্ণাত্মকা। এবং এর লক্ষণে এই যে শব্দগুলি এলো, গুণ, শ্রোত্রগ্রাহ্য গুণঃ শব্দঃ। যদি শুধু শ্রোত্রগ্রাহ্য বলা হতো তাহলে শব্দ এবং শব্দত্ব জাতি চলে আসতো। বাট আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য wider category. I'm interested in particular পার্টিকুলার শব্দ। মানে আমি একটা এন্টিটির বিষয়ে এখানে কথা বলতে চাইছি, আমি ওর কমিউনিটির বিষয়ে কথা বলতে চাইছি না। সো ইন দ্যাট কেস, মানে ইটস লাইক যদি কেউ বলে হু ইজ অ্যান ইন্ডিয়ান, ইফ হ্যাভ টু ডিফাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ, ইন্ডিয়াননেস তো সবার মধ্যেই আছে যারা ভারতের, যারাই ইন্ডিয়ান। কিন্তু ইফ সামবডি সেজ who is an Indian, then I am not going to talk about Indianness. I'm going to talk about পার্টিকুলার ইন্ডিয়ান ব্যক্তি, নট দ্য ইন্ডিয়াননেস জাতি। তো তখন আমার সিটিজেনশিপটা ইন্ডিয়াননেসের জন্য ডিফাইন হয় না, ডিফাইন হয় একটি পার্টিকুলার ক্রাইটেরিয়া হিসাবে, যে ভারতে জন্ম হয়েছে, অমুক বছর পর্যন্ত থেকেছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ক্রাইটেরিয়া। তো আহ, এই ভিত্তিতে আমরা আর কি এখানে বলা হচ্ছে যে গুণ শব্দ এলো যাতে শব্দত্ব জাতির বারণ করা যায়। সো দ্য টিকাকার ইজ সেইং শব্দাত শব্দত্বে, শব্দত্ব জাতিতে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। অতি, একে আমরা বলি অধিকরণ। তো শব্দে বা শব্দত্বে, আমরা বাংলায় যখন যদি বাংলা হুবহু বলি, তাহলে শব্দত্ব জাতিতে বা শব্দত্বে ওই সপ্তমী অধিকরণ কারক। বাংলা ব্যাকরণেও আছে, সংস্কৃতে তো আছেই, সংস্কৃতে এখানে বা প্রয়োগ হচ্ছে, কিন্তু বাংলাতেও হুবহু দেখা যেতে পারে। এতে অতিব্যাপ্তি আটকানোর জন্য গুণ এই শব্দটি ব্যবহার হলো। এখানে দেখুন, এখানে দুইবার ব্যাপ্তি শব্দ এসেছে, এটা কিন্তু ভুল। এটা এখানে একটা প্রিন্টিং এর দোষ আছে। শব্দত্বে অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি, রূপাদি বারণায় শ্রোত্রগ্রাহ্য ইতি। তো যদি বলা হতো যে গুণ শব্দ, তাহলে তো গুণ তো 24 রকম হয়, তাহলে বাকি 23টি গুণেও তো এর অতিব্যাপ্তি হতো। তাই সেই অতিব্যাপ্তিকে আটকানোর জন্য, তাকে কেটে দেওয়ার জন্য এখানে বলা হলো শ্রোত্রগ্রাহ্য গুণঃ শব্দঃ। আরো কিছু কথা আছে। वस्तुतः तु श्रोत्रोत्पन्नशब्दस्य एव श्रोत्रग्राह्यत्वेन तद्भिन्न तद्भिन्ने अतिव्याप्तिवारणाय श्रोत्रग्राह्य जातिमत्वे तात्पर्यात् गुणपदम् अनुपादेयम् एव। এখানে একটা ক্রিটিক করা হচ্ছে। ক্রিটিক কে করছেন? ক্রিটিক করছেন আমাদের টিকাকার চন্দ্রজ সিংহ। তিনি
একটা অদ্ভুত ক্রিটিক করছেন। সেই ক্রিটিকটি কি? উনি এখানে যেটা বলছেন যে এই যে শ্রোত্র উৎপন্ন শব্দের এখানে আহ এক সেকেন্ড, এটাকে আমাকেও একবার এটাকে ভাঙতে হবে। সো শ্রোত্র উৎপন্না, আহ ওকে, আমি একবার দীপিকা দেখি। দীপিকাতে এই বিষয়ে কিছু বলা হয়নি। ইনি একটা ক্রিটিক করছেন। ক্রিটিকটা হচ্ছে যে হুম যে এক সেকেন্ড, হ্যাঁ। সো श्रोत्रग्राह्यत्वेन तद्भिन्ने जातिमत तद्भिन्ने व्याप्तिवारणाय श्रोत्रग्राह्यजातिमत्वे तात्पर्यात् गुणपदम् अनुपादेयम् इति। तो গুণ এই পদটি এখানে আমি থিঙ্ক এটাকে কিভাবে বানানো যায় লক্ষণটা। উম, এক second। হুম। তো एके भाङ्गो এইভাবে যে শ্রোত্র উৎপন্নস্য उत्पन्न शब्दस्य एव श्रोत्रग्राह्यत्वे ग्राह्यत्वेन तदभिन्ने अव्याप्तिवारणाय श्रोत्रग्राह्यजातिमत्वे तात्पर्यात् गुणपदम् अनुपादेयम् অনুপাদেয়ম এব। তো এখানে উনি বলছেন যে গুণপদের এখানে একটি ক্রিটিক আসছে। সেই ক্রিটিকটি কি সেটা একটু ভাবতে হবে। সেই ক্রিটিকটি আমার ধারণা এইভাবে বলা যেতে পারে যে হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা এইভাবে করতে পারি যে শ্রোত্র উৎপন্ন শব্দস্য এব শ্রোত্রগ্রাহ্যত্বেন। তো শ্রোত্রেন্দ্রিয় দিয়েই কানে উৎপন্ন শব্দ গ্রহণ করা হয়, এবং অন্যত্র যে উৎপন্ন শব্দ, অন্যত্র যে উৎপন্ন শব্দ তাতে, বা এখানে বলে তদ ভিন্নে অব্যাপ্তি বারণায়, তাহলে বুঝতে হবে যে শ্রোত্রেন্দ্রিয়ে যে উৎপন্ন শব্দ সে, বা রাদার বলা উচিত শ্রোত্রেন্দ্রিয়ে যে শব্দটি প্রকাশিত হচ্ছে বা প্রকটিত হচ্ছে সেই শব্দই আহ শুধুমাত্র শ্রোত্রেন্দ্রিয় দিয়ে শোনা যায়। এবং তদ ভিন্না, অর্থাৎ বলা যেতে পারে যে অন্যত্র যে উৎপন্ন শব্দ তাতে শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা যে গ্রহণ হয় এর অতিব্যাপ্তিকে সরানোর জন্য শ্রোত্রগ্রাহ্য জাতিমত্বে শব্দত্বম শব্দত্বম এরকমটা বলা হয়ে থাকে। এবার এই কথাটি কোথায় আসছে? এই যে শ্রোত্র গ্রাহ্য জাতিমত্বম শব্দত্বম, এখানে যে বলা হয়েছে শ্রোত্র গ্রাহ্য জাতিমত্বে তাৎপর্যাৎ, এই কথাটি আমরা পাই ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী বা অন্যান্য যে নব্য ন্যায়ের যে গ্রন্থগুলি আছে সেখানে এর কিছু কথা বলা আছে। কি বলা আছে? যে শ্রোত্র গ্রাহ্য জাতি মত্বে শব্দত্বম। তো
তাহলে কি হলো, শ্রোত্রগ্রাহ্য জাতি যেখানে আছে তাতেই শব্দের লক্ষণের তাৎপর্য হয়। তাই এখানে গুণপদ দেওয়া উচিত না। মানে এখানে বলবার বক্তব্য এই যে শ্রোত্রেন্দ্রিয় দিয়ে বা শ্রোত্রেন্দ্রিয়ে একটি শব্দ উৎপন্ন হলো, সেটা শ্রোত্রেন্দ্রিয়ে জানা যাচ্ছে। অন্য কোথাও যদি কোনো শব্দ উৎপন্ন হয়, মানে ধরুন এখান থেকে 10 কিলোমিটার দূরে যদি কোনো শব্দ উৎপন্ন হলো, সেটা তো আমি জানতে পারছি না। তাহলে কি হলো, তাহলে যদি যদি কেউ এইটা বলে যে তার তার জন্য যেটা প্রয়োজন হচ্ছে যে এই লক্ষণটি সাধারণত দেওয়া থাকে, শ্রোত্রগ্রাহ্য জাতিমত্বে শব্দত্বম। এটি একটি লক্ষণ, এটি কিন্তু গ্রন্থকার দেননি এই লক্ষণটি, আমাদের তর্ক সংগ্রহকার দেননি। কি বলা হচ্ছে যে শ্রোত্রেন্দ্রিয় দিয়ে গ্রাহ্য হয় যেই জাতি, তাকে বলা হচ্ছে শব্দত্ব জাতি। তো এই লক্ষণটা যেহেতু প্রসিদ্ধ, যেহেতু আগের থেকেই এক্সিস্ট করে, তাই শ্রোত্রগ্রাহ্য আহ, এবং এই লক্ষণটা যখন আছে অলরেডি, এই লক্ষণটা যখন আছে অলরেডি, তা দিয়ে অন্যান্য জায়গায় যে আওয়াজ তৈরি হচ্ছে তার তার অতিব্যাপ্তি কেটে যায়। তাই গ্রন্থকারের বক্তব্য এখানে যে শ্রোত্রগ্রাহ্যত্বে সরি শ্রোত্রগ্রাহ্য জাতিমত্বে শব্দত্বম, এই লক্ষণ দিয়ে আমার অলরেডি একরকম অতিব্যাপ্তি কেটেই যাচ্ছে। তাহলে বক্তব্য এই যে গুণপদটা না দিলেও হতো, মানে তোমার অতিব্যাপ্তির যে দোষগুলো আছে সেগুলো এই লক্ষণ দিয়েও কাটা যেত, এবং এই গুণ শব্দটি অ্যাড করার প্রয়োজন ছিল না। এটা হচ্ছে চন্দ্রজ সিংহের এখানে আহ তার মত, তিনি এই কথাটি বলছেন। এবার এইখানে আমার একটা পয়েন্ট হচ্ছে যে মানে দিস ইজ মাই অবজারভেশন অন দ্যাট পার্টিকুলার ক্রিটিক বাই চন্দ্রজ সিংহ, যে উনি বলছেন ঠিকই যে শ্রোত্রগ্রাহ্য জাতি মাত্রে শব্দত্বম, এই লক্ষণ দিয়ে তো অনেক রকমই অতিব্যাপ্তি কাটছে, বাকি গুণের অতিব্যাপ্তি কেটে যাচ্ছে। কিন্তু আমার তো সমস্যাটা হচ্ছে জাতি দিয়েই, আমি তো সেই জাতিটিকেই আহ আটকাতে চাইছি। তো সেই জাতিটাকে তো আপনার এই শ্রোত্রগ্রাহ্য জাতি মাত্রে শব্দত্বম এ দিয়ে তো আটকানো যাচ্ছে না। আমি শ্রোত্রগ্রাহ্যত্বটাকেই আটকাতে চাইছি। আই এম নট লুকিং ফর ইন্ডিয়াননেস, আই এম লুকিং ফর এন ইন্ডিয়ান। তো আমি নিজেও এই জায়গাটাতে খুব একটা স্যাটিসফাইড নই যে উনি যখন এটা বলছেন যে শ্রোত্রগ্রাহ্য জাতি মাত্রে তাৎপর্যাৎ গুণপদম অনুপাদেয়ম এব, কারণ গ্রন্থকারও এটা মনে করছেন না। আর আমাদের মানে গ্রন্থকার যখন এই টিকাটি লিখছেন তখন অন্তত তিনি এটা মনে করছেন না যে এটার প্রয়োজন ছিল না। আই এম নট ভেরি স্যাটিসফাইড উইথ দিস আইডিয়া। কিন্তু যদি এর সপক্ষে কোনো যুক্তি থেকে থাকে যে দিস দিস ইনডিড ইজ এ ভেরি স্ট্রং ক্রিটিক অর এ ভেরি ভ্যালিড ক্রিটিক, তাহলে আমি সেটাও শেয়ার করবো, আমাকেও দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে অন্তত আই ক্যান নট সি এনি মেরিট ইন সেইং যে গুণপদম অনুপাদেয়ম এবা। কারণ এইরকম কথা যদি বলতেই হয়, তো ইউ ক্যান সে দ্য সেম থিং ফর আদার প্লেসেস অলসো যেখানে গ্রন্থকার গুণ শব্দটি ব্যবহার করেছেন, মানে ইউ ক্যান ইউজ সিমিলার আর্গুমেন্টস। তো আমি খুব একটা, যা বললাম আর কি, আমি খুব একটা এই বিষয়ে স্যাটিসফাইড নই। বাট ঠিক আছে, সো দ্য আইডিয়া ইজ দ্যাট তো তো আই এম নট ভেরি স্যাটিসফাইড উইথ দিস থিং। তো আমি এটাই এই বিষয়ে পরে আরো দেখবো, মানে আমাকেও দেখতে হবে যে ইজ দের এনি আদার, মানে অন্য কোনো টিকাকার এই রকমের কোনো ক্রিটিক করছেন কিনা। আমাকে একবার
এর বইটাও দেখতে হবে। তো আমার ধারণা মানে দিস ইজ নট আ ভেরি গুড ক্রিটিক, বাট স্টিল আরো কিছু কথাও আছে এই শব্দের বিষয়, সেগুলো আমরা একটু চর্চা করে নিই। তো কি কথা আছে আহ দেখছি এবার। পদকৃত্যের মাধ্যমে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে এই শব্দের যে লক্ষণ তার বিষয়ে একটা ধারণা আমাদের তৈরি হলো। ওয়েদার উই ডিসএগ্রি অর এগ্রি, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং। এবার আরো কিছু কথা আছে, সেগুলো আমি এখানে বলে দেওয়ার প্রয়োজন মনে করি, আহ, যেগুলি আহ, পদকৃত্যকার কিন্তু ডিসকাস করেননি। কি আছে, এই শব্দ কি বলা হচ্ছে, শব্দকে বলা হলো শ্রোত্রগ্রাহ্য। তো শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য বা জ্ঞান হওয়ার যোগ্য যে গুণ, তাকে বলা হচ্ছে শব্দ। এবং শ্রোত্রের লক্ষণ তাহলে কি করতে পারি, শ্রোত্রগ্রাহ্যত্বে সতি গুণত্বম, যে শ্রোত্রের দ্বারা গ্রহণযোগ্য এবং আহ যে গুণ। এবার শব্দকে যে গ্রহণ করে, আমি আগেও বলেছি ইন্দ্রিয় ইজ নট দ্য সেম অ্যাজ দ্য বায়োলজিক্যাল সেন্স অর্গান। তো শব্দকে যে গ্রহণ করে সেই ইন্দ্রিয় কোথায় থাকে, সেই ইন্দ্রিয় থাকে কানের ছিদ্রের মধ্যে, এরকম। এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল কথা, মানে যেইভাবে নৈয়ায়িকরা জগৎকে দেখছে। এবার আরেকটি কথা, যেই গুণ শ্রোত্রেন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করার যোগ্য তাকে বলা হলো শব্দ। এবার আরেকটি কথা যেটা বলা হয়, যে এই গুণ পদ কেন বলা হয়, যে ইহ গুণঃ येनेन्द्रियेण ग्राह्यः तद्गता जातिस्तदभावश्च तेनैव ইন্দ্রিয়েণ গ্রাহ্যো ভবতি। তো যেই গুণ যেই ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ হয়, সেই ইন্দ্রিয়ের দ্বারা সেই গুণের জাতি এবং গুণের অভাবও গৃহীত হয়। তো তাই জন্য কি হবে, যে শব্দত্ব জাতিও চলে আসবে। তাই শব্দত্ব জাতি যাতে না আসে, তাই জন্য গুণ শব্দটি ব্যবহার করা হলো। কারণ আমরা জানি যে জাতি বা সামান্য একটি অন্য দ্রব্য, আর গুণ কিন্তু একটি অন্য দ্রব্য। কারণ আমরা কি বলছি, দ্রব্য গুণ কর্ম সামান্য। তো সামান্য কি হচ্ছে, সামান্য বা জাতি একটি আলাদা শব্দ, মানে একটি আলাদা পদার্থ। তো আহ এইটা একটি কথা, তাই জন্য গুণ শব্দটি এলো। আরেকটি কথা আমি এখানে বলি দিই, যে আকাশ মাত্র বৃত্তি কেন বলা হয়। তো আকাশ মাত্র বৃত্তি মানে অন্য কোনো দ্রব্যে এই বা সরি অন্য কোনো পঞ্চভূতে কিন্তু এই শব্দ থাকে না, শুধুমাত্র থাকে কোথায়, আকাশে। শব্দ দুই রকম সেটা বলা হয়েছে। এবার শব্দের দুই রকমের ভেদ আছে, শব্দের দুই রকমের ভেদ আছে। কি কি, ধ্বন্যাত্মক ও বর্ণাত্মকশ্চেতি। আরো একটি ভেদ করা যায়, কি কি, সংযোগজ, বিভাগজ আর শব্দজ। তো শব্দ কি করে তৈরি হয়, সংযোগ দিয়ে, বিভাগ দিয়ে এবং শব্দের মাধ্যমেই। যেমন যদি আমি একটি বেল বাজাই, বা যদি আমি একটি কাঁসা কাঁসা বাজাই পুজোতে, তাহলে কি হয়, তাহলে ডিম 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 করে যে আওয়াজটি হচ্ছে, সে কি হচ্ছে, সংযোগের মাধ্যমে হচ্ছে। বা হাত দিয়ে তালি বাজাই, দুটি হাতের তালুর সংযোগ হলো, তাহলে তাকে কি বলা হচ্ছে, সেটি একটু সংযোগজ শব্দ। আর কি হলো, ধরো যদি আমি একটি বাঁশ বা একটি কাঠ, যে কোনো জিনিসকে যদি এখন আমি কাটা শুরু করি, বা আমি যদি একটি ওয়েল্ডার দিয়ে বা কিছু দিয়ে যদি একটি আমি একটা রডকে কেটে ফেলি, ওয়েল্ডার দিয়ে না, মানে অন্য কোনো একটি উপায়ে যদি একটি কোনো রডকে আমি কেটে ফেলি, তাহলে তখন যে শব্দটি উৎপন্ন হচ্ছে সেটি কি হচ্ছে, একটি রডকে আমি দুই ভাগে ভাগ করছি, তাদের বিভাগ করছি। তাহলে সেই যে শব্দটি উৎপন্ন হচ্ছে তাকে কি বলা হচ্ছে, বিভাগজ শব্দ, বিভাগের দ্বারা একটি শব্দ উৎপন্ন হচ্ছে।
হুম, তো এটি হলো বিভাগজ শব্দ। এবার এখানে দুটি কথা আমি খুব জরুরি দুটি কথা বলবো, এটা আপনাকে একটু মনেও রাখতে হবে বা রেকর্ডিং এ দেখে নিলেও সুবিধা হবে। সেটি হচ্ছে যে যখন শব্দের উৎপত্তি হয় তখন যেই জায়গায় মানে মানে যেখানে শব্দের উৎপত্তি হয় সেখান থেকে নিয়ে যে কানের ছিদ্র, তার মাধ্যমে দুটি প্রসেস বলা হয়, নৈয়ায়িকরা দুটি প্রসেসের কথা বলেছেন যার মাধ্যমে শব্দটি পৌঁছে যায় বায়ুর সাহায্যে। এবং আরেকটি জিনিস হয়, দুটি প্রসেসের নামগুলো আমি বলবো, দুটি প্রসেসের নাম হচ্ছে ভিচি তরঙ্গ ন্যায়, ভিচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুল ন্যায়। তো ভিচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুল ন্যায় এইগুলো কি, এর বিষয়ে আমি আসছি এক মিনিটে। কিন্তু কি হয় যে এর মাধ্যমে প্রথম যে শব্দটি তৈরি হলো সেটি আগে নষ্ট হলো, আরেকটি শব্দ তৈরি হলো নষ্ট হলো, আরেকটি শব্দ তৈরি হলো নষ্ট হলো, এরকম করে একটি শব্দ পরম্পরা তৈরি হচ্ছে যার মাধ্যমে ফাইনালি শব্দটা গিয়ে পৌঁছচ্ছে। তাহলে কি হচ্ছে যে প্রথমে যে শব্দটি আসলো সে আগে নিজে নষ্ট হলো, আরেকটি শব্দ উৎপন্ন করলো, সে আবার নষ্ট হলো, মানে নষ্ট মানে সে আরেকটি শব্দকে উৎপন্ন করলো, নষ্ট হলো, এইভাবে। তো যে নতুন উৎপন্ন শব্দ সেই পুরনো শব্দের নাশক হয় এই ক্ষেত্রে। এবার আরেকটি কথা, যে এইভাবে একটি শব্দের পরম্পরা, একটি শব্দের একটা চেন তৈরি হচ্ছে আর শব্দটা শ্রোত্রেন্দ্রিয়ে পৌঁছচ্ছে। আমরা দুটি ন্যায়ের কথা বললাম, কি কি, ভিচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুলন ন্যায়। তো এই ভিচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুলন ন্যায় কি হচ্ছে, যদি আমি কোনো পুকুরে একটি পাথর ফেলি তখন কি হচ্ছে, ইট ক্রিয়েটস আ রিপল। সেই রিপলটা কেমন, কনসেন্ট্রিক সার্কেলের মতো, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য সেন্টার। এবং ওয়ান্স আ রিপল ইজ ক্রিয়েটেড, দ্যাট ক্রিয়েটস আনাদার রিপল, আনাদার লার্জার কনসেন্ট্রিক সার্কেল, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তো এইভাবে একটি শব্দ ছড়াতে পারে। এবার কি হচ্ছে যে ধরো, মানে ধরুন কণ্ঠে একটি শব্দ উৎপন্ন হলো, সেই শব্দটা চারিদিকে ফার্স্ট রিপল, ফার্স্ট সার্কেলের মতো ছড়িয়ে পড়লো। সেই বিভিন্ন রিপল মানে বিভিন্ন ওই কনসেন্ট্রিক সার্কেলে কি হচ্ছে, উই ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ মানে রেডিয়াসেস, রাইট, মানে অনেকগুলো রেডিয়াস আমি টানতে পারছি ওই সার্কেলে। তো অতগুলি শব্দ তৈরি হলো। অতগুলি শব্দ কি করছে, ওই ওই কনসেন্ট্রিক মানে প্রথম যে সার্কেলটা, সেখানে বিভিন্ন দিশায় যে এতগুলি শব্দ তৈরি হলো আমার কণ্ঠের থেকে নির্গত হয়ে, ওই শব্দটি ওই নিজের নিজের করেসপন্ডিং ডাইরেকশনে আরো নতুন শব্দ তৈরি করলো, তারা আবার শব্দ তৈরি করলো, সো অন এন্ড সো ফোর্থ। এইভাবে এটাকে বলা হয় ভিচি তরঙ্গ ন্যায়। আরেকটি হচ্ছে কদম্ব মুকুল ন্যায়। তো এই কদম্ব মুকুল ন্যায় কি হচ্ছে, বলা হয় কদম্বের যে ফুল বা কদম্বের যে মুকুল, সে যখন একটি ফুলের রূপে পুষ্পিত হয় বা যখন একটা ফুলের রূপে বিকশিত হয় তখন সে চারিদিকেই মানে সমানভাবে বিকশিত হচ্ছে। তো ঠিক সেইভাবেই 10টি দিকে প্রথম উৎপন্নের শব্দের দ্বারা 10টি শব্দ উৎপন্ন হয়, এবং সেই 10টি শব্দ আরো করেসপন্ডিং 10টি শব্দ উৎপন্ন করে, সো অন এন্ড সো ফোর্থ। তো দিজ আর টু ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং দিস প্রসেস অফ সাউন্ড প্রোপাগেশন বা শব্দ প্রোপাগেশন। অবশ্যই এর সঙ্গে ফিজিক্সের কতটা সম্পর্ক আছে সেটা মানে সেটা চিন্তা সাপেক্ষ, কিন্তু হ্যাঁ এরা এইভাবেই এটা চর্চা করেন। এটা কিন্তু আমি জানি না আমাদের এই ইয়ের বইতে আছে কিনা, আমাদের বাংলা বইটায় এই কথাগুলি বলা আছে কিনা, কিন্তু আমি ভাবলাম এটা প্রয়োজন আছে এটা জেনে রাখার। এই শব্দগুলি পরে আসবে, বিচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুল ন্যায়। এরপরে আরেকটি কথা এখানে চলে আসছে, সেটি হলো
सर्व व्यवहार हेतुर बुद्धि बुद्धि ही ज्ञानम सात विविधा স্মৃতির অনুভবশ্চ। কি বলা হচ্ছে যে সম্পূর্ণ ব্যবহারের কারণ যে গুণ, সব রকম যে আমি ট্রানজাকশন, সব রকম আমি জিনিসপত্র করছি, যেমন কথা বলা, চিন্তা ভাবনা করা, পড়াশোনা করা, কোড লেখা, ক্লাস করা, ক্লাস শোনা, সবের যে কারণ যে গুণ, সেই কারণকে বলা হচ্ছে, সেই গুণকে বলা হচ্ছে সেই তাকে বলা হচ্ছে বুদ্ধি। এবং সে আবার দুই রকমের হয়, স্মৃতি এবং অনুভব। স্মৃতি এবং অনুভব। এবার আহ আচ্ছা, প্রশ্ন ছিল? না, হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। বলছি একটা জাস্ট প্রশ্ন করছি, হ্যাঁ। অবশ্যই। বলছি এই যে ঋচি তরঙ্গ ন্যায় আর কদম্ব মুকুল ন্যায়, এই দুটো টাইপ যে আমরা ডিসকাস করলাম, তো এটার সাথে সংযোগ বা বিভাগ ও যোগ যেটা বলেছে, হুম। সেটাকে এটার সাথে কোনো কম্প্যারিজন করা যায় নাকি ওটা একদমই সেপারেট? এক না না এক একদম রিলেটেড। কি করে রিলেটেড? রিলেটেড, রাইট? হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড কি করে? যে ধরুন আমি তালি, এরকম আমি ক্ল্যাপ করলাম। এই যে আমি হুম ক্ল্যাপ করলাম, এই ক্ল্যাপটা উৎপন্ন হলো আমার দুটি হাতের তালুর সংযোগে। এইখান হুম থেকে কি হলো যে এই শব্দটি 10টি দিকে, আমি 10টি দিক বললাম না কারণ আমি ওই ম্যাথসের সেন্সে ভাবছিলাম যে মানে মানে মীমাংসকরা বা ট্রেডিশনালি ইউ টেক 10 ডাইরেকশনস, কিন্তু আমরা জানি যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিভাইড ডাইরেকশনস ইউ ক্যান হ্যাভ ইনফাইনাইটলি মেনি ডাইরেকশনস। কারণ একটি সেন্টারকে ধরে ইউ ক্যান ড্র ইনফাইনাইটলি মেনি রেডিয়াসেস, হ্যাঁ না? মানে 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 কারণ অ্যাঙ্গেলটাকে যত ছোট ডিভাইড করতে চাই করতেই পারি, তাই তো? তো হুম ইন দ্যাট সেন্স, whatever it may be, 10 directions or infinitely many directions, পয়েন্ট ইজ যে এই যে আমি তালি বাজালাম এবং এখান থেকে শব্দটি উৎপন্ন হলো, এ প্রথম এ কি করলো, এই 10টির দিকে আরো কতগুলি শব্দ তৈরি করলো। হুম এবং the initial sound that was created by my clap, this died down. It created a set of 10 sounds in 10 directions. তারা নিজের নিজের করেসপন্ডিং মানে ওই ওই ডাইরেকশনেই আরো 10টি সাউন্ড উৎপন্ন করলো। করছে 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 এইভাবে ব্যাপারটা চলে যাচ্ছে। কিন্তু এখানে তাহলে বিচি তরঙ্গ ন্যায়ের দরকারটা কি? we know this thing that the ripples die down. যখন বিচি তরঙ্গা বলা হচ্ছে, একটি আমি যে একটি পাথর ফেললাম পুকুরে, হুম প্রথম হুম রিপলটা খুব প্রমিনেন্ট, দ্বিতীয়টা একটু কম প্রমিনেন্ট, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ইন দ্য সেম ওয়ে আমি যতটা দূরে যাব ততটাই এই রিপল গুলো বা এই যে শব্দগুলি নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, একটি শব্দের একটি একটা চেন রিয়াকশনের মতো চলছে। চেন রিয়াকশন বলা ভুল হবে, চেন রিয়াকশনের ক্ষেত্রে তো 1 becomes 2, 2 becomes 3 অ্যান্ড সো অন, সেটা নয়। এই ক্ষেত্রে যেটা বলা উচিত রাদার যে এই যে সিরিজটা চলছে সাকসেসিভ, সেই সিরিজটা ড্যাম্প ডাউন করে যাচ্ছে। তো ড্যাম্প ডাউন করার কারণেই বিচি তরঙ্গের মতো ড্যাম্প ডাউন করছে বলেই আমি খুব দূরে গিয়ে কিন্তু ততটা স্পষ্ট একটি শব্দকে শুনতে পারছি না। তো বিচি হুম তরঙ্গ বা কদম বা মুকুলা ন্যায়ের সঙ্গে আহ, এই আর কি সম্পূর্ণ, মানে ইউ ক্যান থিঙ্ক অফ ইট ইন বোথ ওয়েজ বেসিক্যালি, মানে দুটোই একই কথা বলছেন, মানে বুঝতে খুব পেরেছি। একটা মানে হুম। এরকম ভাবে বলা যেতে পারে কি সংযোগ আর বিভাগ দ্বারা শব্দ উৎপন্ন হচ্ছে, আর সেই শব্দের টাইপটা কি, সেটা হচ্ছে ঋচি তরঙ্গ ন্যায় বা কদম্ব মুকুল ন্যায়, এরকম সেই শব্দের প্রোপাগেশনের টাইপ কি? প্রোপাগেশন হ্যাঁ, টাইপ, হ্যাঁ। হ্যাঁ। তো মোড অফ প্রোপাগেশন ইজ ভিচি তরঙ্গ অর কদম্ব মুকুলা, অবশ্যই। সেই শব্দের ক্যাটেগরি কি কি হতে পারে? সংযোগ, বিভাগ বা শব্দজ। তো শব্দজ আচ্ছা। শব্দ কি হুম হচ্ছে? শব্দজ শব্দ হচ্ছে এই যে, হ্যাঁ, এটার বিষয়ে আমরা বলিনি আগে। তো হুম শব্দজ শব্দ 3 রকম হলো। শব্দজ শব্দ হচ্ছে প্রথম শব্দ যে নিজে নাশ হয়ে গেল এবং আরেকটি শব্দ তৈরি করলো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। দিস ইজ দ্য শব্দজা শব্দ। একটি শব্দ নিজের সন্তানকে উৎপন্ন করে নিজে নষ্ট হলো, দ্যাট ইজ দ্য শব্দজা শব্দ, শব্দ বর্ন ফ্রম দ্য শব্দ।
তো ওই প্রোপাগেশন যখন হচ্ছে তখন যে এক একটি নতুন নতুন শব্দ উৎপন্ন হচ্ছে, পুরোনোটা নষ্ট হয়ে যাচ্ছে, এই নতুন নতুন শব্দগুলি কোত্থেকে আসছে? সেটি তো ফার্স্ট যে সংযোগ বা বিভাগ হয়েছিল তার থেকে আসছে না, সেটি আসছে কিন্তু এই শব্দের মাধ্যমেই। ইটস 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 ইমিডিয়েট, মানে মানে পেরেন্ট ইজ আ শব্দ, নট সংযোগ বা বিভাগ। মানে ফার্স্ট থিং উড বি আ সংযোগ আর বিভাগ, হুম কিন্তু হুম তারপরে একটি শব্দ, সেই আরেকটা শব্দকে তৈরি করলো। সো ইন দ্য সেকেন্ড সিরিজ, হোয়াট এভার শব্দ উই হ্যাভ, its immediate parent is a shabda, not samyoga or vibhaga. So in that sense, that second series shabda can be called as, আমরা বলতে পারি যে সে হচ্ছে শব্দজ শব্দ। হুম, সে হচ্ছে শব্দজ শব্দ। আর এছাড়াও কিছু কথা এখানে বলা প্রয়োজন আছে। কি কি বলতে হবে? হ্যাঁ, আহ, হ্যাঁ, ওই বুদ্ধির কথা বললাম। আচ্ছা, তো বুদ্ধির কথা কি বলা হলো? পদকৃত্যকার কি বলছেন, আমরা আগে এই জায়গাটাকে নিই, আস্তে আস্তে করে দেখছি। বুদ্ধেহে লক্ষণমাহা জানামি ইতি অনুব্যবসায়, সরি, এটা না, সরি, বুদ্ধি লক্ষণমাহ সর্ব ইতি सर्वे ये व्यवहारा व्यवहाराः आहार विहाराः आहार विहारादयः तेषां हेतुः बुद्धिः इति अर्थः। दण्डादिवारणाय सर्वव्यवहार इति কালাদিবারণায় অসাধারণ ইত্যপি দেয়ম। তাহলে কি বলা হচ্ছে যে সব রকম যে ব্যবহার করা হয় আহার বিহার ইত্যাদি, তাদের মানে আহার বিহার মানে এনিথিং, এনি ট্রানজাকশন দ্যাট উই ডু, ইটস হেতু, ইটস রিজন, দ্য কজ বিহাইন্ড ইট ইজ বুদ্ধি। অ্যান্ড দিস বুদ্ধি ইজ ক্যাটেগরাইজড অ্যাজ টু, কি কি বলা হচ্ছে, স্মৃতি এবং অনুভবা। আরেকটি কথা বলা হচ্ছে সব, হ্যাঁ, আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে দণ্ডাদি বারণায় সর্ব ব্যবহার ইতি। এই কথাটি কেন এলো, দণ্ডাদি বারণায় সর্ব ব্যবহার ইতি? তো দণ্ড, we use a stick also for some vyavahara, right? We use the stick for the vyavahara or for the work of creating a pot, বাট তখন কি হচ্ছে, তখন তো তাহলে তো পটের ক্রিয়েশন রূপ যে ব্যবহার, তার যে কারণ, তাহলে বলতে হবে দণ্ড। এবং ইন দ্যাট কেস এর তো দণ্ডে অতিব্যাপ্তি হবে। কিন্তু না, আই ওয়ান্ট all the cause of all ব্যবহারাস, নট অনলি দ্য ক্রিয়েশন অফ আ পট। পটের ক্রিয়েশনে দণ্ড লাগছে, কিন্তু জল জল খাওয়ার সময় কি দণ্ডের প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। তাই এরকম একটি কারণ যে সব ব্যবহারের, বা এরকম একটি গুণ যে সব ব্যবহারের কারণ, তাকে বলা হচ্ছে সর্ব ব্যবহার হেতুহু। তো সে কি হচ্ছে? সে হচ্ছে বুদ্ধি। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে আহ, মানে আমাদের চন্দ্রজ সিংহ তিনি বলছেন কালাদি বারণায় অসাধারণ ইতিয়াপি দেয়ম। তো কেমন কারণ হচ্ছেন? অসাধারণ কারণ। কারণ কাল, কাল ইজ দ্য জেনারেল কজ অফ এভরিথিং। সময়ে সবারই কারণ, কিন্তু সময় হচ্ছে জেনেরিক, মানে এনিথিং দ্যাট ইউ ডু, এনি ওয়ার্ক ইউ ডু, কালা ইজ কনসিডার্ড as its general cause, কিন্তু I want a more specific cause for all works or all worldly transactions, and that is uh, buddhi. কাল in general for no worldly transaction, মানে যেখানে কোনো এরকম কোনো কাজ করছি না, আহার বিহার করছি না, সেই অন্য কিছু চলছে, সেটারও কারণ কাল। তো কাল ইজ a very generic thing. I want something more specific, attributable as a reason for any transaction. তাহলে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে বুদ্ধি। তো এই বুদ্ধি আবার কি রকম? এই বুদ্ধির জন্য বলা হলো স্মৃতিহি অনুভবশ্চ, স্মৃতিহি অনুভবশ্চ। এক সেকেন্ড, আমি একটু চার্জটা লাগিয়ে করে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এখানে পদকৃত্য আমরা দেখেছি, তাহলে বুদ্ধি কত নম্বর গুণ হলো? 16 নম্বর গুণ। এই বুদ্ধি এবং কি কি বলা হচ্ছে? হেতু জ্ঞানম বুদ্ধি। তো জ্ঞান এবং বুদ্ধিকে এখানে কিন্তু সিননিম বা
আমরা যাকে বলি সমার্থক শব্দ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। আর কি বলা হচ্ছে, এই যে বলা হলো ব্যবহার, হোয়াট ইজ দিস ব্যবহার, ইনি আমার বন্ধু, আই নিড টু ইনভাইট হিম টু আ বার্থডে, শি ইজ মাই মাদার, আই শুড টেক কেয়ার অফ হার, ইত্যাদি ইত্যাদি যে ব্যবহারগুলো হচ্ছে, আহার বিহার ইত্যাদি যা হচ্ছে, এদের যে অসাধারণ কারণ সে হচ্ছে বুদ্ধি। এবং এখানে এই ব্যবহার যখন করছি, ব্যবহারের পিছনে আরেকটি ব্যাপার আছে। ব্যবহারের পিছনে, মানে ব্যবহার বলতে কিন্তু এখানে নট অ্যাকশন, বাই দ্য ওয়ে, দিস অলসো আই নিড টু মেক ভেরি ক্লিয়ার। এখানে ব্যবহার বলতে আহম, বা আমি যদি বলি যে সা মম মাতা, তস্যাহ সেবা করণীয়া, তার, তিনি আমার মা, তার সেবা করণীয়, যদি এইরকম আমি বলি, তাহলে তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আই এম ফার্স্ট থিঙ্কিং, ইভেন বিফোর ডুইং দ্যাট থিং আই এম থিঙ্কিং। এবং এই প্রেরণাটা যে আমার মধ্যে আসছে, এটা কিন্তু শব্দের মাধ্যমে আসছে। কিন্তু এই যে শব্দ রচনা হচ্ছে, সেটা কি করে হচ্ছে? কি শব্দ রচনা হচ্ছে, আমরা একটা কথা বলে থাকি, অর্থম বুদ্ধা শব্দ রচনা, বা অর্থকে হৃদয়ে বা মনে ধারণ করেই শব্দের প্রয়োগ করা হয়। তাই প্রথমে কি দরকার? অর্থের জ্ঞান, এবং তারপরে তার অনুকূল শব্দের প্রয়োগ। তার মানে কি হচ্ছে, যে যেই কোনো ব্যবহার, ইভেন বিফোর আই স্টার্ট ডুইং অ্যান অ্যাকশন, এই যে ভাবনা চিন্তা করছি, এই কথাগুলিও বলছি, তার জন্য কি চাই? আমার অর্থের জ্ঞান চাই। এবং এই অর্থের জ্ঞান কি করে হবে? এই অর্থের জ্ঞান হতে পারে আমার বুদ্ধির দ্বারাই। ঠিক আছে? আরেকটি কথা এখানে যেটা বলার প্রয়োজন হচ্ছে যে আমরা তো বারে বারে অতিব্যাপ্তি অব্যাপ্তি সরাচ্ছি, and we are trying to keep the definition as small as possible। তাহলে বুদ্ধি এবং জ্ঞান, এই দুটি শব্দ কেন প্রয়োগ হলো? তো এর একটা কারণ ট্রেডিশনালি বলা হয়, যে সাংখ্য যে মত, সাংখ্য মত মানে, আমাদের দেখুন শর্ট দর্শন আছে, উই হ্যাভ 6 স্কুলস অফ ফিলসফি, তার মধ্যে আমরা যেটি দেখছি ন্যায় বৈশেষিক। সাংখ্য মতে যে ব্যাপারটি হয়, সাংখ্য মতে কিন্তু এই দুটিকে, বুদ্ধি এবং জ্ঞানকে আলাদা করে দেওয়া হয়। বুদ্ধি এবং জ্ঞানকে আলাদা করে দেওয়া হয়। এবং আমি আরেকটি কথা এখানে বলে রাখি, যে যেইভাবে কোলোকিয়ালি আমরা বুদ্ধি এবং জ্ঞান শব্দটি বুঝি, ওর বুদ্ধি খুব বেশি, ও খুব পণ্ডিত মানুষ, খুব জ্ঞানী, এই এই বাংলার কোলোকিয়াল ব্যাপারটাকে কিন্তু আপাতত আমাদেরকে ভুলে যেতে হবে। ফিলোসফিতে দিস ওয়ার্ডস হ্যাভ আ ভেরি ডিফারেন্ট কনোটেশন, সেটা আমরা অলরেডি দেখছি। তো সাংখ্য মত যে হচ্ছে, সাংখ্য মতে বুদ্ধি এবং জ্ঞান এরা আলাদা। তো তাকে খণ্ডন দেখানোর জন্য, বা যে নৈয়ায়িকরা এটা মনে করেন না, তার জন্য এখানে পর্যায়বাচী বা সমার্থক শব্দ হিসেবে এখানে কিন্তু আহ জ্ঞান এবং বুদ্ধি দুটোকে ইউজ করে নেওয়া হয়েছে, জাস্ট টু ড্রাইভ হোম দ্য পয়েন্ট দ্যাট ইন আর স্কুল, দ্য ন্যায় বৈশেষিকা স্কুল, দে আর নট কনসিডার্ড অ্যাজ টু ভেরি ডিফারেন্ট থিংস। তো এই কথাটি বলা হবে। এটি একটি কথা এলো, আরো কিছু কথা এখানে আমরা কিন্তু দেখব। আহ এরপরে যেই কথাগুলি আসছে সেটি হচ্ছে যে, মানে আগেই আমরা দেখেছি যে স্মৃতির অনুভবাশ্চ, এই শব্দগুলি এসেছে। এবার এখানে কতগুলো বিষয় পরিষ্কার করে বলার প্রয়োজন আছে, যেগুলো, মানে যেগুলো আমাদেরকে আগের ডিসকাশনটা করতে সুবিধা করবে, আমি সেটা আগে বলে দেব। এবং সেই কথাগুলি আসবে, তর্ক সংগ্রহেও আসবে, কিন্তু ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই জাস্ট ডিসকাস, উই বিল্ড সাম টুলস
মানে যেমন ক্যালকুলাস, আমরা যখন ফিজিক্স পড়ি ক্লাস 11-এ, তো আমরা ক্যালকুলাস কিছুটা শিখে নিয়ে ফিজিক্সটা পড়ে নিই, অ্যান্ড ক্যালকুলাস আবার পরে অনেকটা ম্যাথসে আলাদা করেও পড়ানো হয়। ইন দ্য সেম ওয়ে কিছু টুলস তর্ক সংগ্রহে আপনা আপনি আসবে এই একটু পরে, মানে আগামী পাঠেই চলে আসবে, কিন্তু কিছু কথা এখানে বলে রাখা প্রয়োজন আছে। কি কি প্রয়োজন আছে? এবার বুদ্ধির ভেদ কি কি বলা হলো, স্মৃতি এবং অনুভব। তো অনুভবের একটি লক্ষণ আসবে, অনুভবের যে লক্ষণ আসবে সেটি হচ্ছে স্মৃতি ভিন্নম জ্ঞানম অনুভবঃ। স্মৃতির থেকে যে ভিন্ন জ্ঞান তাকে বলা হয় অনুভব, এইরকম একটি লক্ষণ আসবে। এবার যদি বলা হয় যে ওয়ান দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম স্মৃতি, দেন হোয়াট ইজ স্মৃতি, এই প্রশ্নটা দরকার। তো আগে স্মৃতি বলা হবে, তারপরে অনুভব বলা হবে। আচ্ছা, অনুভব আবার দুই রকমের হয়, মানে এই দেখুন এই কথাগুলি পরে আসবে বলে আগে একটু বলে দিই ক্রমটা। তো অনুভব আবার কি বলা হচ্ছে, অনুভব দুই রকমের হয়, যথার্থ এবং অযথার্থ, यथार्थ अयथार्थश्च। स्मृति की रकम হয় संस्कार मात्र जन्यम ज्ञानम स्मृति, संस्कार मात्र जन्यम ज्ञानम স্মৃতি। সংস্কারের মাধ্যমে যেই জ্ঞানটি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে স্মৃতি। তো এই স্মৃতি জিনিসটি কি? So some impression that is created due to certain experiences, সেগুলি মাথায় থেকে যায়। যেমন আগুন, আগুন, ছোট বাচ্চা যখন বাড়িতে থাকে সে হয়তো প্রথমবার ছ্যাঁকা খেলো, তারপরে বার আর গ্যাস স্টোভের কাছে যায় না। কেন যায় না? সে মনে করো বা দেশলাই কাঠির কাছে যায় না, সে বুঝে গেল যে ও এখান থেকে তো আমি ছ্যাঁকা খেয়েছিলাম। তো একটি স্মৃতি সেখানে কাজ করছে। তো একে বলা হচ্ছে সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি। আমরা এই বিষয়ে আসবো, আমি জাস্ট এই ক্রমটা বুঝিয়ে দিচ্ছি, কারণ এরপরে যে ডিসকাশনগুলি আসবে সেখানে কিন্তু মানে উই আর অ্যাকচুয়ালি এন্টারিং দ্য কোর পার্ট অফ ন্যায় বৈশেষিকা, উইচ ইজ অলসো দ্য টুল দ্যাট উই উইল ইউজ ইন বেদান্তা, অর ফর দ্যাট ম্যাটার পূর্ব মীমাংসা বা অন্যান্য স্কুল। যদি সাংখ্যকারিকা ঠাকুর পড়ানোর সুযোগ করে দেন তাহলে সাংখ্যেও এটা আসবে। তাই এই কথাটা খুব পরিষ্কার হওয়া দরকার যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ বিং ফলোড ফ্রম হিয়ার অনওয়ার্ডস। তাই বুদ্ধির কথা এলো, বুদ্ধি দুই রকম, স্মৃতি এবং অনুভব। স্মৃতি কি সেটা বলে দিলাম। তারপরে তদ ভিন্নম জ্ঞানম অনুভবঃ, স্মৃতির থেকে যেই জ্ঞানটি বা স্মৃতির থেকে যেই বুদ্ধিটি আলাদা তাকে বলা হচ্ছে অনুভব। সে দুই রকম, যথার্থ অযথার্থ। এবং সে অনুভব কি রকম? সে অনুভব হচ্ছে তদ্বতি তৎপ্রকারকো অনুভবঃ যথার্থ, যেই জিনিস যেমন তাকে সেইভাবেই জানা তাকে বলা হচ্ছে যথার্থ। এবং যদি তার রকম সেইভাবে যদি না জানা হয়, যদি ভুল জানা হয়, যদি ভ্রম হয়ে যায় সেই বস্তুর বিষয়ে, তাহলে তাকে বলা হচ্ছে অযথার্থ অনুভব। এই কথাগুলি আসে। এবার যথার্থ অনুভব চার রকমের হয় সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরে, আমি জাস্ট ওই ভূমিকাটা বিল্ড করছি যে কি কি হয়, যথার্থ অনুভব কি রকমের হয়। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শব্দ। এবং এদের বা শাব্দ, এদের যে জ্ঞানের সহায়ক হন চার রকম কারণ বা চার রকম প্রমাণ, চার রকম মিনস অফ নই। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এদেরকে বলা হয় করণ। করণ কাকে বলা হয়? করণ বলা হয় অসাধারণ কারণকে করণ বলা হয়। দ্য ইমিডিয়েট রিজন ফর সামথিং ইজ নোন অ্যাজ ইটস as its কারণ। তো আমরা এই বিষয়টা দেখবো, অসাধারণম কারণম কারণম, এই কথাটি পরে আসবে। কিন্তু অ্যাজ আই সেড আমি জাস্ট ওই ব্রডার আউটলাইনটা দিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসগুলো এখানে চলবে।
এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ এবং প্রত্যক্ষ রূপ যথার্থ জ্ঞান। ঠিক সেইভাবে উপমান এবং বা অনুমান এবং উপমান, মানে অনুমান, অনুমান এবং যথার্থ জ্ঞান কিরকম, উপমিতি রূপ, সরি, অনুমিতি রূপ যথার্থ জ্ঞান আসবে। উপমান প্রমাণ, উপমান প্রমাণ থেকে উপমিতি রূপ যথার্থ জ্ঞান আসবে, এবং শব্দ প্রমাণ থেকে শাব্দ রূপ যথার্থ জ্ঞান আসার কথা। আচ্ছা, এটি একটি ব্যাপার। আহ তো মোটামুটি একটি স্ট্রাকচার আমরা কিন্তু দেখছি যে লাস্ট পার্ট অফ ডিসকাশন অফ তর্ক সংগ্রহ, মানে আমরা গ্রন্থের একটা বড় অংশ শেষ করে ফেলছি এবার। এবং এরপরে যে ডিসকাশনটা সেটা পুরোপুরি নিজের জীবনের সঙ্গে যুক্ত, যেখানে আমরা কোনো বস্তুকে যখন দেখব তখন প্রত্যক্ষটি কিভাবে হচ্ছে, নৈয়ায়িক কিভাবে মনে করেন, হাউ ডু উই পারসিভ সামথিং, হোয়াট ইজ দ্য প্রসেস অফ পারসেপশন, সেই কথা আসবে। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইনফারেন্স, সেই কথাটি আসবে। এইভাবে কিন্তু কতগুলো নতুন নতুন জিনিস আমাদের দেখবার সুযোগ হবে। তো দিস ইজ দ্য ভূমিকা, মানে দেখুন, মানে এই জায়গাটা যে যথার্থ জ্ঞান, মানে বুদ্ধি ইজ অ্যাট অ্যাট দ্য হার্ট। বুদ্ধি কি রকম হয়, স্মৃতি এবং অনুভব, অনুভবের ক্যাটেগরি হচ্ছে যথার্থ অযথার্থ। যথার্থ জ্ঞান কি করে হবে, প্রমাণের মাধ্যমে হবে, বাই সাম ভ্যালিড মিনস অফ নলেজ হবে। সেই ভ্যালিড মিনস অফ নলেজ কিরূপ, সেই ভ্যালিড মিনস অফ নলেজ হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আচ্ছা, আমরা কিন্তু কথা বলে ফেলেছি কিছুটা হলেও আমাদের বুদ্ধির বিষয়। স্মৃতির বিষয়ে এবার আমরা চলে আসি। স্মৃতির বিষয়ে কি বলা হচ্ছে, সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি, তদ ভিন্নম জ্ঞানম অনুভব, সহ দ্বিবিধ যথার্থ অযথার্থশ্চ। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে সংস্কার শুধুমাত্র, শুধুমাত্র সংস্কারের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে স্মৃতি, তাকে বলা হচ্ছে স্মৃতি। এবং এই স্মৃতি, এই যে বলা হলো, এর এই এই যে লক্ষণ দেওয়া হলো, তার বিষয়ে কিছু কথা এবার আবার আমাদের আহ, তর্ক সংগ্রহকার, মানে সরি, পদকৃত্যকার বলবেন। কি বলবেন, সংস্কার ইতি, তো ওই সংস্কার মাত্রজন্যম জ্ঞানম স্মৃতি, এর ব্যাখ্যা এবার করছেন আমাদের চন্দ্রজু সিংহ। तो संस्कार ध्वंसे अतिव्याप्ति वारणाय ज्ञानमिति, अनुभवे अतिव्याप्ति वारणाय संस्कारजन्यमिति, तथापि प्रत्यभिज्ञायाम अतिव्याप्ति वारणाय संस्कार मात्रजन्यत्वं विवक्षणीयं, क्वचित् तथैव पाठः न चैवं सति असंभवः, तस्य संस्कारजन्यत्वे सति इंद्रियार्थ सन्निकर्षा जन्यार्थ सॉरी तस्य संस्कार जन्यत्वे सति इंद्रियार्थ सन्निकर्ष अजन्यार्थकत्वात्। সো এই কথাটি এখানে। এবার স্মৃতির লক্ষণ কি বলছেন, যে সংস্কার মাত্র জন্য, যদি বলা হতো সংস্কার মাত্র, তাহলে সংস্কার মাত্র জন্যম যদি বলা হতো, শুধুমাত্র যে সংস্কার দ্বারা যে জন্ম হয়, যার জন্ম হয়, তাকে বলা হচ্ছে স্মৃতি। তাহলে যে সমস্যাটি আসতো, যে সংস্কারের মাধ্যমেই, সংস্কার একটি আছে, তার মাধ্যমেই কিন্তু সংস্কারের ধ্বংস হবে। টু 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 সে দ্যাট, আই মিন, যদি আমি বলি যে এক্স এক্সিস্ট, অ্যান অবজেক্ট এক্স এক্সিস্টস, এবং তারপরে বলি যে অবজেক্ট এক্স হ্যাজ বিন ডিস্ট্রয়েড, তো destruction of object x is dependent on the existence of object x.
তাই যদি আমরা এইটুকু বলতাম যে সংস্কার মাত্র জন্যম, তাহলে সমস্যাটা হতো একটি অতিব্যাপ্তি আসতো, যে সংস্কারের এক্সিস্টেন্স আছে, সংস্কারের এক্সিস্টেন্স উইল অলসো লিড টু, ইজ অলসো আ কজ অফ দ্য ধ্বংসা, দ্য ডিস্ট্রাকশন অফ আ সংস্কার। তো সেটি একটি ব্যাপার হয়। আরেকটা কথা, তো সেই অতিব্যাপ্তিকে আটকানোর জন্য এই জ্ঞান শব্দটি প্রয়োগ হলো, যে সংস্কার মাত্র জন্য তো অনেক কিছুই, যেমন সংস্কারের ধ্বংস, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট, আই এম টকিং অ্যাবাউট জ্ঞানা, সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি। এবার অনুভবে যদি অতিব্যাপ্তি দোষকে আটকাতে হয়, অনুভবে অতিব্যাপ্তি বারণায় সংস্কারজন্যমিতি, অনুভবে যদি আমরা অতিব্যাপ্তি দোষকে আটকাতে চাই, তাহলে সংস্কারজন্য পদ আমাদেরকে প্রয়োগ করতে হবে। কেন? কারণ যদি শুধু এইটুকু বলা হতো যে জ্ঞানম স্মৃতি, তাহলে তো জ্ঞানম দ্বিবিধম বলাই হয়েছে, মানে বা উম, বা বুদ্ধি দ্বিবিধা বলাই হচ্ছে, স্মৃতি অনুভবাশ্চ, তো সেখানে অনুভবে অতিব্যাপ্তি যেত, তাই সংস্কারজন্যম শব্দটি প্রয়োগ করার প্রয়োজন ছিল। আরেকটি কথা আছে, অনুভব থেকেই কিন্তু সংস্কারের একটা ইমপ্রেশনের জন্ম হয়, সংস্কারের থেকে অনুভবের জন্ম হয় না। তাই সংস্কার জানাকা বললেও কাজ হয়তো হয়ে যেত, তাহলে কিন্তু চলে যেত ওর লক্ষণ অনুভবে। কিন্তু আমরা কি বলছি, সংস্কার জন্য, ওয়ান উইচ ইজ বর্ন ফ্রম দ্য সংস্কার, দ্যাট ইজ নট ট্রু ফর অনুভবা, অনুভবা ইজ দ্য ফাদার অর দ্য পেরেন্ট অফ সংস্কার। আরেকটি কথা কি বলা হচ্ছে, তথাপি, তথাপি प्रत्यभिज्ञायाम अतिव्याप्ति वारणाय संस्कार मात्र जन्यत्वम विवक्षणीय। স্মৃতি এবং এই প্রত্যভিজ্ঞা তাহলে কাকে বলা হয়? প্রত্যভিজ্ঞা তাকে বলা হয় যে এই জ্ঞান স্মৃতি এবং অনুভব দুটোর সঙ্গেই যুক্ত। যেমন সোয়ম দেবদত্তা, এই সেই দেবদত্ত, এই হি ইজ দ্যাট দেবদত্তা হুম আই মেট ইন মুম্বাই, যদি এরকম বলি। এইটা খুব মানে প্রচলিত উদাহরণ, এটা আমার উদাহরণ নয়, এটা মানে আমরা বিভিন্ন জায়গায় সংস্কৃতে পাই, মাইত্রা চৈত্রা এই দুটি মেয়ের উদাহরণ পাই, দেবদত্তের উদাহরণ পাই। দিস আর কমন এক্সাম্পলস দ্যাট আর গিভেন। তো দেবদত্তের জন্য বলা হচ্ছে সোয়ম দেবদত্তা, সাহা আয়াম দেবদত্তা, হি ইজ দ্যাট দেবদত্তা। সো কি হচ্ছে এখানে তাহলে, যে সাহা সেই দেবদত্ত, এখানে ওই জায়গাতে কি আছে, দের ইজ এ মেমোরি, সেই দেবদত্ত যাকে আমি মুম্বাইতে দেখেছিলাম, এবং সেই এই দেবদত্ত আমি এই মুহূর্তে দেখছি, তাকে কি বলছি, তাকে তাকে বল, এই যে এই মুহূর্তে আমার যে দেবদত্তের যে যে প্রত্যয়টি হচ্ছে, সেটি হচ্ছে আমার অনুভব, তাই তো? তো দুটি কথা এখানে আসছে। এবার সংস্কার মাত্র জন্য শব্দের অর্থ কি হচ্ছে? সংস্কার মাত্র জন্য শব্দের অর্থ হচ্ছে এখানে, হ্যাঁ, তো এখানে যেটা করা হচ্ছে যে সংস্কার মাত্র জন্যম বিবক্ষণীয়ম। তো সংস্কার মাত্র জন্য শব্দটার তাহলে মানে উপকার কি হলো এই শব্দটা ইউজ করে, সেটি হলো প্রত্যভিজ্ঞায় দুটিই আছে, প্রত্যভিজ্ঞায় দুটিই আছে, সংস্কার ও জন্যতা আছে, সংস্কার ও জন্যতা আছে, কারণ সেখানে একটি স্মৃতির অংশ আছে, একটি অনুভবও আছে। তো যদি শুধু সংস্কার ও জন্যত্ব বলতাম, তাহলে প্রতিজ্ঞাতেও, প্রত্যভিজ্ঞাতেও এর অতিব্যাপ্তি হতো। কিন্তু কি বলা হলো, সংস্কার ও মাত্র জন্যত্ব, ওনলি, ওনলি দ্যাট উইচ ইজ বর্ন ফ্রম সংস্কারা। তো সেটা তো অনুভব হবে না। আর যদি অনুভবে সেই লক্ষণটি না যায়, কারণ অনুভব সংস্কারের জনক, জন্য নয়, তাই অনুভবে সেই লক্ষণটি গেল না, এবং অনুভব
তো প্রত্যবিজ্ঞাতেও আছে, তাই প্রত্যবিজ্ঞাতেও লক্ষণটি গেল না এবং শুধুমাত্র থেকে গেল স্মৃতিতে। আচ্ছা, এটি একটি কথা হলো। আরেকটা কথা, এই সংস্কার মাত্র জন্যত্ব এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সংস্কারজন্যত্বে সতি, সংস্কারজন্যত্বে সতি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ আজন্যার্থকত্বাৎ, বা সংস্কারজন্যত্বে সতি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষাজন্যত্বম। তো যেই জ্ঞান চক্ষু ইত্যাদি বাইরের ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন না হয়, কেবলমাত্র সংস্কার দিয়ে উৎপন্ন হয়, তাকেই স্মৃতি বলা হয়। এটাই বলার জন্য। তো এই এই অর্থটাও এখানে আহ, বলা হয়। এবার এই যে কথাটি এলো, এটার প্রয়োজন কি ছিল? প্রত্যভিজ্ঞায় কি হচ্ছে? প্রত্যভিজ্ঞা শুধু সংস্কার মাত্র জন্য নয়, আগেই বললাম, এতে একটা অনুভবেরও অংশ আছে। স্মৃতি কি হচ্ছে? স্মৃতি হচ্ছে সংস্কারের দ্বারা জন্য, কিন্তু ইন্দ্রিয় এবং অর্থের, অর্থ মানে বিষয়ের যে সন্নিকর্ষ, ইন্দ্রিয় আর বিষয়ের কন্ট্যাক্ট হচ্ছে, এর সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন হচ্ছে না। প্রত্যবিজ্ঞায় কিন্তু সেটাও আছে। কি করে আছে? স্বয়ং দেবদত্তা, সেই যে দেবদত্ত, এই সেই দেবদত্ত, তো সেইটা হচ্ছে স্মৃতি। কিন্তু এই দেবদত্ত কি হচ্ছে, আমি সেই দেবদত্তকে বহুদিন পর দেখছি, চোখাচোখি হচ্ছে, আমি তার সঙ্গে মানে মাই আইজ, মাই ইন্দ্রিয়, মাই চক্ষুর ইন্দ্রিয়া ইজ গেটিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য রূপা অফ দেবদত্তা। তো সেখানে কি হচ্ছে? সেখানে ইন্দ্রিয় এবং বিষয় বা অর্থ, এদের একটি সন্নিকর্ষ হচ্ছে। সেই সন্নিকর্ষ হওয়ার জন্য কি হচ্ছে? সেই সন্নিকর্ষ হওয়ার জন্য এই অনুভবটি আসছে। কিন্তু আমরা কি বলছি যে আহ সংস্কার ও জন্যত্বের অর্থ কি হচ্ছে? সংস্কার জন্যত্বে সতি ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ অজন্যত্বম। যে সংস্কার দিয়ে উৎপন্ন, স্মৃতি এমন জিনিস যে সংস্কার দিয়ে উৎপন্ন, কিন্তু যার উৎপত্তির কারণ ইন্দ্রিয় এবং বিষয়ের কন্ট্যাক্ট নয়। তো বাই ইউজিং দিস অলসো, by using this also we can say, by adding this idea also we can see that প্রত্যভিজ্ঞায় আমাদের এই লক্ষণের অতিব্যাপ্তি হচ্ছে না। এবং গ্রন্থকার এখানে একটি কথা বলছেন, এখান থেকে একটি ম্যানুস্ক্রিপ্টোলজির ভেরি ইন্টারেস্টিং আসপেক্ট আমরা দেখতে পাই। ক্বচিৎ তথৈব পাঠঃ, উনি বলছেন যে প্রত্যভিজ্ঞায়াম অতিব্যাপ্তি বারণায় সংস্কার মাত্র জন্যত্বম বিবক্ষণীয়ম। এখানে আমাদেরকে শুধু এটাই বুঝতে হবে যে সংস্কার মাত্রজন্যম, এর অর্থটি জানার প্রয়োজন আছে। আহ এই সংস্কার মাত্র জন্যত্বমটি রাখার দরকার আছে প্রত্যভিজ্ঞায় অতি ব্যাপ্তিকে বারণ করার জন্য। এবং ক্বচিৎ তথৈব পাঠঃ, কোনো কোনো জায়গায় সেই রকম করে পাঠে বলাও আছে, কোনো কোনো জায়গায় সেই রকম পাঠে বলাও আছে। তো দ্যাট মিনস ওনার কাছে কিছু অন্য ম্যানুস্ক্রিপ্টসও ছিল যেখানে তিনি সেটা দেখছিলেন। আচ্ছা, এটি বললাম। এবার কি বলা হচ্ছে? তদ্ভিন্নম জ্ঞানম অনুভবः স্বদ্বিবিধः যথার্থः অযথার্থশ্চ। তাহলে কি বলা হচ্ছে? যে স্মৃতি ভিন্নম জ্ঞানত্বম অনুভবত্বম, বা স্মৃতির থেকে যে ভিন্ন জ্ঞান তাকে বলা হয় অনুভব। এবং অনুভব দুই রকমের হয়, কি রকম? যথার্থ এবং অযথার্থ, দুই রকমের অনুভব হয়। এবার যেটা বলা হচ্ছে, স্মৃতিত্ব অবচ্ছিন্ন ভিন্নম ইতি অর্থ। স্মৃতিত্ব অবচ্ছিন্নম
स्मृतित्व अवच्छिन्न भिन्नम इति इति अर्थः। तेन यत्किंचित् स्मृति भिन्नत्वस्य स्मृतौ सत्त्वेपि न क्षतिः घटादि व्याप्ति वारणाय घटादौ अतिव्याप्तिवारणाय ज्ञानमिति स्मृतिवारणाय तद्भिन्नम इति तद्वति इति। তদ্বতি ইতিটা অন্য বাক্য, এর ব্যাখ্যা আজকে করছি না। কিন্তু যদি মানে এখানে বলবার বক্তব্য কি, যে যদি যদি স্মৃতির থেকে ভিন্ন শুধু এইটাই বলি, স্মৃতির থেকে যে ভিন্ন সেই জিনিস হচ্ছে অনুভব, তাহলে স্মৃতির থেকে তো ভিন্ন ঘটপট অনেক কিছুই আছে, তাহলে তাদেরকেও তাহলে অনুভব বলতে হবে, কিন্তু তাদেরকে অনুভব বলবো না, তাই জ্ঞানম শব্দটি প্রয়োগ করার দরকার আছে। আর যদি শুধু জ্ঞান বলতাম, তাহলে যদি শুধু বলা হতো যে জ্ঞানম অনুভবা, তাহলে তো জ্ঞান তো স্মৃতিও, তাই জ্ঞানের কথাও আমরা শুধু জ্ঞান বললেও হতো না, তাই তদ ভিন্নম কথাটি বা স্মৃতি ভিন্নত্ব এই কথাটি প্রয়োগ করার প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। আর সে দুই রকম হতে পারে। সে কি কি? আহ যথার্থ এবং অযথার্থ। যথার্থ কি রূপ হয়, আচ্ছা আমি এই মূলটা একটু বলে দিই। যথার্থः द्विविध यथार्थः কি রূপ হয়? তদ্বতি তৎপ্রকারকः অনুভবः यथार्थः। যেটা যেমন তাকে সেইভাবেই জানাটা যথার্থ অনুভব বলা হয়। যেমন কি যথা রজতে ইদম রজতম ইতি জ্ঞানম, যেমন রজত বা সিলভারে এটা দিস ইজ সিলভার, এই এই যদি জ্ঞান হয়ে যায় তাহলে তাকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান বা যথার্থ অনুভব। স এব প্রমা ইতি উচ্যতে, তাকেই বলা হয় প্রমা। প্রমা, তাকেই বলা হয় প্রমা। এই প্রমা শব্দের উপরে কিছুটা কথা আমরা কিছুটা চর্চা করব, তারপরে আমরা এর টিকায় যাব, কিন্তু সেটা আগামী সপ্তাহের পাঠে। আপাতত এখানেই ডিসকাশনটা আমরা থামাচ্ছি। সো ঠিক আছে। নিধায় হৃদয় বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্यो নমঃ।